সময় সকাল 10টা। মেঘ সরে গিয়ে রোদ উঠেছে আবার। দেখে বোঝার উপায় নেই যে ভোরে মুষলধারে বৃষ্টি পড়ছে। কুহু আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল। আহানা প্রবেশ করলো তখন। গুড মর্নিং তিলোত্তমা। গুড মর্নিং। আহানাব কফির মগটা পাশে রেখে বলল, ঘুম কেমন হলো? বিন্দাস। আহানাব হেসে ওর চুল এলোমেলো করে বলল। তাই? কুহু মাথা ঝাঁকায়। পরনে আহানাপের ঢিলাঢালা শার্ট। শাড়ি পরে ঘুমাতে অসুবিধা বিধায় এই কাজ। আহানাপ মুগ্ধ নয়নে দেখে তা। যদিও সকাল থেকে বহুবার দেখেছে, তাও তৃষ্ণা মিটছে না তার। কুহু হঠাৎ বলে উঠল, জানেন, আজকে অনেক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আহানাপের হঠাৎ মাথায় এলো কুহুর সকালের হাসি আর কান্নার কথা। সে বলে উঠল, কি দেখলে? না, বলবো না। কেন? লজ্জা লাগে। আহানাপ ওর গা ঘেঁষে বসলো এবার। এরপর বলল, এমন কি দেখলে যে লজ্জা লাগছে? হুম। বলা যাবে না, আপনি মজা নেবেন। আহনাব কুহুর কানের লতিতে কামড় বসিয়ে দিল। কুহু কেঁপে উঠল। বলবে নাকি অন্য উপায় অবলম্বন করব? বলছি। আহনাব হাসল। কুহু মিনমিন করে বলল, দেখলাম যে একটা ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেছেন আপনি আমাকে। আপনি না ওই যে একটা গান আছে না, শুধু তোমারই জন্য, ওই গানটা গাইছেন আর আমি মনোযোগ দিয়ে শুনছি। তাই? কুহুর মুখটা মলিন হয়ে গেল হঠাৎ। আহনাব কপাল কুঁচকায় তা দেখে। কি হলো? এরপর হঠাৎ আপনার উপরে কে বা কারা আক্রমণ করে। লোকগুলো আপনাকে আমার থেকে অনেক দূরে নিয়ে চলে গেল। আমি কেঁদে কেঁদে একাকার করে ফেলছি। মনে হচ্ছিল আমাদের প্রণয়ের অন্তিম ক্ষণ ছিল সেটা। তারপর হঠাৎ এক বাচ্চা ছেলে আমার কাছে আসে। সে আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ ছেলেটা বড় হয়ে গেল আর তার মাঝে আপনার চেহারা ফুটে উঠল। আমি খুশি হয়ে জড়িয়ে ধরলাম। আহনাব ভাবুক হলো একটু। এরপর বলে উঠল, তার মানে আমাদের ছেলে হবে? আমি তো মা হতে পারবো না। আল্লাহ ভরসা। সে যাই হোক, এসব স্বপ্নই হয়, বাদ দাও। ভোরের স্বপ্ন সত্যি হয়। আমি নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, বুঝতে পারছি না কিছু। আহনাব কুহুকে বুকের মাঝে নিয়ে বলল, কিচ্ছু হবে না। আল্লাহ ব্যতীত কেউ আমাদের আলাদা করতে পারবে না। কুহু কিছু বলে না। হঠাৎ আহনাবের ফোনটা শব্দ করে বেজে উঠল। আহনাব কুহুকে জড়িয়ে ধরেই অপর হাতে ফোনটা নেয়। নাতাশা কল করেছে। হ্যালো, বল। আয়ানকে কি করেছিস তুই? আশ্চর্য তো, আমি ছেলেদের প্রতি ইন্টারেস্টেড নাকি? কুহু ভোরকে উঠতে নিলেই আহানাপ বুকে চেপে ধরে তাকে। নাতাশা বলে উঠল, আমার আয়ান কোথায়? আমি কি জানি, তুই আমাকে জিজ্ঞাসা করছিস কেন? বাল, ওই নিখোঁজ। তুই ছাড়া আর কে করবে এই কাজ? আমি ওকে মেরে কি করব আর? তিলোত্তমা তো আমার হয়েই গেছে। দেখ গিয়ে কোন চিপায় দেবদাস হয়ে বসে আছে। আহনাফ, আই এম সিরিয়াস। আমি জানলে কি বলতাম না? আয়ানকে এনে দে। আরে আচ্ছা কুল, আমি দেখছি। কল কাটলো আহানাপ। কুহু বলল, আয়ন ভাইয়ের কি হয়েছে? কি জানি, নিখোঁজ বলে। কি? আহানাপ সবেমাত্র একজনকে কল করতে নিয়েছিল, তখন নাতাশা আবার কল করে। সে রিসিভ করলো। বল। পেয়েছি, ড্রেনে পড়েছিল। ওখানে কি করছিল? শোকে শোকাহিত হয়ে ড্রেনে ঝাঁপ দিয়ে মরতে চেয়েছিল নাকি? ধুর, আমি পরে কল করছি। নাতাশা কল কেটে দেয়। কুহু জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আহানাপ কিছুক্ষণ চুপ রইল। এরপরই ঘর কাঁপিয়ে হেসে উঠল। কুহু এর আগে তাকে এভাবে হাসতে দেখেনি। আহানাপ হাসতে হাসতে বলে, মানে সিরিয়াসলি? ওই দিন তুমি পড়লে ড্রেনে, আর আজ আয়ান। তোমরা ভাই বোন হিসেবে পারফেক্ট। চুপ করুন বাঙ্গির নাতি। করবো না, ড্রেনের নাতি। আহানাপের মুখে এই কথা শুনে কুহু বলে উঠল, বাঙ্গির নাতি কোথাকার। ড্রেনের নাতিন কোথাকার। চুপ। আহানাপ ঠোঁটের আঙ্গুল দিয়ে চুপ থাকতে বুঝালো, তবে তার ঠোঁটের হাসি সরছে না। কুহু আহানাপের দিকে তাকে আরেকটা বালিশ ছুঁড়ে মারল। আহানাপ বালিশটা ধরে হো হো করে হাসতে লাগলো। কুহু রেগে ওয়াশরুমে চলে গেল। আহানাপের ফোনটা বেজে উঠল শব্দ করে। আহানাপ ফোনটা হাতে নিতেই দেখলো রাফির কল। রিসিভ করলো সে। ভাই, রাতে আজকে গোডাউনে আসেন, দুর্দান্ত খবর পেয়েছি। আসল কালপ্রিট মনে হয় এবার সামনে আসবে। গুছিয়ে বলো। আহা, আপনি আসেনই না। আহানাপ ভাবনায় পড়ে যায়। রাফি কল কেটে দেয়। আহানাপ ফোঁস করে শ্বাস ছাড়ল। তুমি কি সত্যি রোদেলাকে বিয়ে করবে? বাবার কথা শুনে রাহুল গম্ভীর স্বরে বলল, কোনো সমস্যা? রোদ কি কোনো দোষ করেছে?
আমার ভাইয়ের মেয়েও রাহুল, ওকে অন্তত। রাহুল শব্দ করে হাসলো, এরপর বলল, আই লাভ হার ড্যাড। সে তো কত মেয়ে। আজ অবধি এই কথা আমি তোমাকে বলছি কোনোদিন? কোনো মেয়েকে নিয়ে ভালোবাসার কথা বলেছি? সাজ্জাদ শাহরিয়া ভাবুক হলেন। সত্যি তো, এর আগে তো এসব বলেনি কখনো। ছেলেটা কি সত্যি রোদেলাকে ভালোবাসে? এটাও সম্ভব। ব্যাপারটা সাজ্জাদ শাহরিয়ার কাছে বড্ড অদ্ভুত ঠেকল। শেয়াল তো মুরগি শিকার করে খায়, বিয়ে করার কথাও মাথায় আনে না। তার ভাবনার মাঝেই রাহুল বলল, আমাকে নিয়ে যত কম ভাববে তোমার জন্য ততই ভালো। বয়স হচ্ছে তো, ছেলের পথে কাটা হওয়ার চেষ্টা করো না। তুমি জানোই আমি কেমন। রাহুলের কথাটা সাজ্জাদ শাহরিয়া বেশ ভালোই বুঝলেন। তিনি এক ভ্রু উঁচু করে বললেন, তুমি আমাকে মেরে। হুম, সতর্ক করলাম জাস্ট। বিয়ে ভাঙার চেষ্টাও করো না। রোদকে পেতে আমি সব করতে পারবো, সব মানে সব। রাহুল বাবার দিকে তীক্ষ্ণ নয়নে তাকিয়ে বলল কথাটা। সাজ্জাদ শাহরিয়া বললেন, রোদেলা তোমার সম্পর্কে সবটা জানে। জানলে তো তোমার মতো ছেলেকে ভালোবাসার কথা না। আপনার সম্পর্কে সবটা জানে আপনার স্ত্রী মিস্টার সাজ্জাদ শাহরিয়ার। রাহুল, আপনি যে কত বড় সাধু তা আমার জানা আছে। ভাইয়ের মেয়ের জন্য এত দরদ উতলে পড়ছে যে বাইরে যে কতটা ভালোবাসেন তাও আমার জানা আছে। তাই আমার সাথে লাগতে আসবেন না। সাজ্জাদ শাহরিয়া চুপসে গেলেন। রাহুল উঠে দাঁড়ালো। বিয়ে ভাঙার চেষ্টাও করবেন না, ধ্বংস করে ফেলবো। আই রিপিট, ধ্বংস করে ফেলবো। রাহুল কথাগুলো বলে হনহন করে চলে গেল রুম থেকে। সাজ্জাদ শাহরিয়া দাঁত কটমট করে দেখে গেলেন তা। রাহুল নিজের রুমের দিকে গেলেও ফিরে এলো। রোদকে দেখতে ইচ্ছা করছে তার। গতকাল কি একটা পার্সেল নিয়ে যে রুমে গেল আর রুম থেকে বের হয়নি। রাহুল রোদেলার দরজা খুলতে গিয়ে বুঝলো দরজা ভেতর থেকে বন্ধ। অবাক হলো সে। ভেতর থেকে তো দরজা বন্ধ করে না সে, তাহলে আজ কি হলো? রাহুল অস্থির হয়ে উঠল খারাপ চিন্তায়। আহানাপের বিয়ের কথা শুনে উল্টাপাল্টা কিছু তো আবার। রাহুল দরজা ধাক্কাতে লাগলো। রোদেলা খুলছে না। রাহুল দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। দরজা ধাক্কানোর শব্দে সবাই এসে হাজির হলো এখানে। অখিল শাহরিয়ার অফিসে গিয়েছিল। জেরিন বেগম আর আনিশা বেগম হকচকিয়ে গেলেন। কি হয়েছে বাবা? জেরিন বেগম অস্থির কণ্ঠে শুধালো। রাহুল কিছু বলে না। রাহুল বোধহয় একটুর জন্য নিজেকে সিআইডির দয়া মনে করেছিল। দরজায় জোরে লাথি মেরে বসে। দরজা তো খুললই না, উল্টো তার পায়ে আঘাত পেল। দমে থাকলো না সে। পরপর কতগুলো আঘাতের পর দরজা খুলে গেল। আনিশা বেগম কিছু বলছে না। ছেলের পাগলামি দেখছেন তিনি। মনটা বলে উঠল, রোদই পারবে তাকে ঠিক পথে আনতে। দেশের বাহিরে থাকাকালীন প্রায়ই রাহুল রাতে বারে যেত আর ফিরে আসতো মাতাল অবস্থায়। অনেক সময় কিছু মেয়েকেও সাথে দেখেছেন তিনি। আনিশা বেগম যদি জানতেন তার ছেলে এর চেয়েও নিকৃষ্ট, তাহলে বোধহয় রোদেলার সাথে বিয়ে দিতে অমত প্রকাশ করতেন। আফসোস, ছেলের সব সম্পর্কে সবটা তিনি জেনে উঠতে পারেনি। এদিকে রাহুল হুড়মুড়িয়ে প্রবেশ করে রোদেলার কক্ষে। মেয়েটা একটা কোল বালিশ জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। ঘুমে এতটাই মগ্ন যে এত চেঁচামেচিও শুনেনি। এত ঘুম পাগল কেউ হয়? রাহুল স্বস্তির শ্বাস ছাড়ল ওকে ঠিক দেখে। জেরিন বেগম বলেন, কুম্ভকর্ণ একটা, এত ডাকাডা। কথা বলো না ছোট মা, উঠে যাবে তো। রাহুলের কথা শুনে থেমে গেলেন জেরিন বেগম। আনিশা বেগম মিটমিটিয়ে হাসলেন। জেরিন বেগমকে সাথে নিয়ে বেরিয়ে গেলেন কক্ষ থেকে। রাহুল রোদেলার জন্য অনেকটা পাগল, অনেক সুখী হবে রাহুলের সাথে আমার মেয়েটা, তাই না আপা? ওদের দেখলেই মনে হয় মেড ফর ইচ আদার। অনেক সুখী হবে ওরা। জেরিন বেগম হাসলেন। দুজন কথা বলতে বলতে চলে গেলেন। রাহুল রোদেলার শিউরে বসে, মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়। মেয়েটা এত সুন্দর কেন? আহানাপের রুচি খারাপ। এত সুন্দর মেয়ে রেখে কিনা কুহুর মতো একটা শ্যামলা মেয়েকে পছন্দ করলো। কুহুর মতো মেয়েটাকে শুধু ভোগ করা যায়, ভালোবাসা যায় না। রোদেলা কত কিউট। রাহুলের নজর যায় রোদেলার গোলাপি ওষ্ঠজোড়ায়। পরক্ষণেই নিজেকে সামলে নেয়। রোদ একবার এর জন্য তাকে থাপ্পড় মেরেছিল। কিছুদিন পরে রোদের এই ওষ্ঠ কেন? পুরো শরীরের অধিকার তার থাকবে। মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে সে চলে গেল। রাফি কটমট করে সবটা দেখছে। রাগে পায়ের জুতো খুলে স্কিনে মেরে বসল।
আল্লাহ গো, ধৈর্য শক্তি বাড়িয়ে দাও আমার। এসব আর সহ্য করতে পারছি না আমি। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। আকাশে অল্প স্বল্প মেঘে ভেসে বেড়াচ্ছে। পাখিরা ডানা ঝাপটে নিড়ে ফিরে যাচ্ছে। আকাশের বুকে এই যেন এক অদ্ভুত শিল্পকার্য হয়ে ফুটে উঠেছে। রাইফা সেদিকে আপন মনে তাকিয়ে রয়েছে। পাশেই আদিত বসা। আয়ানদের বাড়ির পাশের পার্কটাতে এসেছে তারা। ছেলেটার ঠোঁট থেকে আজ হাসি সরছেই না। সে বাদামের খোসা ছাড়িয়ে খাচ্ছে, আবার রাইফাকেও দিচ্ছে। রাইফাকে অন্যমনস্ক দেখে বলল, কি ভাবছো রাইফেল? হুম? কি ভাবছো এত? কিছু না। আবার নীরবতা চলল কয়েকক্ষণ। রাইফা নীরবতা ভাঙল। আচ্ছা আদিত, তোমার পরিবারের যদি আমাকে পছন্দ না হয়? আদিত কথাটা শুনে খ্যাক খ্যাক করে হাসে। রাইফা কপাল কুঁচকায়। আদিত বলল, আমার পরিবার তো আমাকে পছন্দ করে না, তোমাকে করবে কেমনে? তবে চিন্তা করো না, বকা টকা দিলেও মারবে না, ভালো আছে এমনে। রাইফা হতভম্ব হলো কথাটা শুনে। কিছুক্ষণ চুপ থেকে বলল, কেউ মানবে না এটা, না তোমার পরিবার আর না আমার। পরিবারের ব্যাপার তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু আমার পাশে থেকো, আমি সবটা সামলে নিব, ওকে? রাইফা কিছু বলে না। উদাস নয়নে আবার আকাশ পানে তাকায়। ভেতরের অশান্তি কমছে না কিছুতেই। সামনে বিরাট ঝামেলা হবে বলে মনে হচ্ছে তার। আদিত বুঝলো সবটা। সে রাইফার হাতের উপর হাত রেখে বলল, এসব নিয়ে টেনশন করো না, আমি আছি তো। আদিতের এই আমি আছি তো কথাটাই কিছু একটা ছিল। রাইফার মনের অশান্তিটা কমে গেল এটা শুনে। মনটা হালকা হলো এবার। মুস্কি হাসলো আদিতের পানে তাকিয়ে। আদিত বলে উঠল, উফ, এমনভাবে হেসো না, কিছু করে ফেলতে ইচ্ছে করে। রাইফা হো হো করে হেসে ফেলল এটা শুনে। আদিত মুগ্ধ নয়নে দেখে তার প্রিয়সীর হাসি। মাগরিবের আজান পরে কুহু বিছানাতে বসলো। কিছুতেই স্বপ্নের ব্যাপারটা সে ভুলতে পারছে না। মন বলছে খারাপ কিছু হবে। তাহাজ্জুদের নামাজ পড়বে বলে ঠিক করলো। আল্লাহর কাছে সাহায্য চাইবে। তখন আহানাফ হাজির হলো কফির মগ হাতে। একটা কুহুর দিকে বাড়িয়ে দিয়ে আরেকটা পাশের টেবিলে রাখলো। কুহু মলিন হাসলো। আহানাফ কপাল কুঁচকে বলল, মন খারাপ? কুহু দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ না। আহানাফ বলল, তাহলে? কিছু না। আহানাফ কুহুর পাশে বসলো। কিছু তো হয়েছে, বলো না কি হয়েছে। আপনি জানতেন শাহওয়াত আলম আমার বাবা? আহানাফ মুস্কি হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, এমন কিছু কি বাকি আছে তোমার যা আমি জানি না, শুধু শরীরের তিলগুলো বাদে? শেষের কথাটা ওর দিকে ঝুঁকে একটু ফিসফিস করে বলল। কুহু লজ্জা পেল না। সে শুধু বলল, ও হোয়াট? ও লজ্জা পাওয়া উচিত ছিল তোমার। কেন? এতে লজ্জা পাওয়ার কি আছে? আহানাফ ফোঁস করে শ্বাস ছেড়ে নিজের কফির মগ হাতে নিয়ে বলল, না, কি থাকবে, কফিটা ঠান্ডা হয়ে যাবে। কুহু ফু দিয়ে চুমুক দিল। তখন বেল বেজে উঠল। আহানাফ কপাল কুঁচকালো, বলল, আমি দেখছি। আহানাফ কক্ষ থেকে বেরিয়ে যায়। দরজা খোলার আগেই ছোট্ট ছিদ্র দিয়ে একবার দেখে নিল কে এসেছে। দেখতেই তার মুখ বিকৃতি হয়ে গেল। দু একটা গালিয়ে দিল। বেলটা আবার বেজে উঠল। আহানাফ বহু কষ্টে মুখে হাসি আনলো। দরজা খুলল সে। আয়ান আরেকবার বেল বাজাতে যাচ্ছিল, কিন্তু আহানাফ দরজা খোলায় হাত ফিরিয়ে আনলো। আহানাফ উৎফুল্ল স্বরে বলে উঠল, আরে সম্বন্ধী সাহেব যে, আসুন, বুকে আসুন। আয়ান কিছু বলার আগেই সে তাকে জড়িয়ে ধরে। পরক্ষণে কিছু একটা মনে পড়তেই তাকে ছেড়ে দেয়। আপনি নাকি ড্রেনে পড়ে গিয়েছিলেন? ভারী লজ্জা পেল ছেলেটা। তার চোখ মুখে লজ্জার আভা দেখা যাচ্ছে। আহানাফ আস্তে করে বলে উঠল, বেচারা ড্রেন। হোয়াট? আরে না না, কিছু না। আরে ভেতরে আসুন সম্বন্ধী সাহেব। আয়ানকে ভেতরে নিয়ে এসে আহানাফ কুহুকে ডাকতে লাগলো। কি গো, কোথায় তুমি? দেখো তোমার ভাই এসেছে। আহানাফ আয়ানের মনে জ্বালা ধরাতেই বোধহয় এভাবে বলল। আয়ান হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সে মোটেও কুহুর ভাই নয়। এদিকে কুহু বাহিরে এসে আয়ানকে দেখতেই হতভম্ব হয়ে গেল। আয়ান তো আকাশ থেকে পড়ল। বসা থেকে দাঁড়িয়ে গেল ছেলেটা। কুহুর পরনে আহানাফের শার্ট আর প্যান্ট, গলায় একটা গামছা ঝুলানো। ভেতরটা কেঁপে উঠল আয়ানের। কুহু বলে উঠল, আরে আয়ান ভাইয়া, কেমন আছেন? আহানাফ আয়ানের কাঁধে চেপে ওকে আবার বসালো। আরে বসুন মিয়া। আহানাফ কুহুর দিকে এগিয়ে যায়। কুহুর সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে একটু জোরেই বলল, তুমিও না শোনা, এসব পরে কেউ ভাইয়ের সামনে আসে? আমাকে লজ্জায় ফেলছো তুমি। যাও, সুন্দর একটা শাড়ি পরে এসো, নাকি আমি পরিয়ে দিব আবার। আবার আয়ানের
মাথা চক্কর দিয়ে উঠল। ওরে আল্লাহ, ওরা কি তবে? না না, এমন কিছু না। এমন কিছু হলে কুহু উড়ে এসে থাপড়াতো তাকে। এই সত্যটা তো জানতো তাহলে। কুহু এদিকে নিজেও লজ্জায় পড়েছে খানিকটা। ভুল করে এসব পরেই চলে এসেছে। শাড়ি পরতে অনেক ঝামেলা, তাই আহানাপের জামা কাপড়ই পরে। সে ছুটে রুমে চলে গেল। আহানাপ ঠোঁট কামড়ে হাসে, এরপর আয়নের পাশে বসে বলল, তো কেমন আছেন সমন্ধি সাহেব? আয়ান বলেই ডাকুন, ওটা কেমন যেন শোনায়। ও মা, সে কি? একটা মাত্র শালা সম্বন্ধী আমার, অন্য কিছু বলে ডাকবো কেন? আয়ান কিছু বলল না, রাগে লাল হয়ে যাচ্ছে ছেলেটা। আহানাফ খোঁচা মেরে বলল, বোনের জন্য মন কেমন করছিল বুঝি? আহা, আপনাদের ভাই বোনের বন্ধন দেখে চোখে পানি এসে যায়। আহানাফ একটু কান্নার অভিনয় করলো। আয়ান চেতে বলে উঠল, ফালতু বকা বন্ধ করুন, আপনি ইচ্ছে করেই এসব বলছেন তাই না? কোন সব? আহানাফ অবুঝের ভান করল। আয়ানের আর সহ্য হচ্ছে না। সে ওর কপাল চেপে ধরে বলল, আমার সুহাসিনীকে কেড়ে নিয়ে এখন নাটক করছিস? লজ্জা করলো না অন্যের ভালোবাসা কেড়ে নিতে? না, একদমই লজ্জা করলো না, কারণ ওটা ওয়ান সাইড ছিল। আর তাছাড়া শুধু কেড়েই নেইনি, আরও অনেক কিছু। আয়ান এবার কলার ছেড়ে হো হো করে হাসতে লাগলো। আরও অনেক কিছুই করেছেন। মিথ্যা বলে জ্বালা ধরাতে চাচ্ছেন মনে হয়। মিথ্যা? হ্যাঁ মিথ্যা। সত্য হলে এখনও আমাকে এখানে বসিয়ে রাখতেন না। কেউ খুশি হতো না আমাকে দেখে? আহানাফ অবুঝের মতো বলল। কেন বলুন তো? আয়ান কিছু বলে না। আহানাফের ঠোঁটের কোণ বেঁকে গেল। সে বলল, কিছু হলে বোধহয় এটা জেনে ফেলতাম যে কুহু ধর্ষিতা না। এটার জন্য আয়ানের মাথায় বাজ পড়ল যেন একটা। সে চমকে তাকালো আহানাফের দিকে। আহানাফ এক পায়ের উপর আরেক পা তুলে ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। আয়ান একটা শুকনো ঢোক গিলে। এত বছর ধরে লুকিয়ে রাখা সত্যটা কি এবার বাহিরে চলে আসবে? নির্ঘাত জেল হবে তার এজন্য। বুক ঢিপ ঢিপ করতে লাগলো তার। আহনাফ বলল, আরে আপনি ঘামছেন কেন? রিল্যাক্স সম্বন্ধী সাহেব। কে বলেছে ও ধর্ষিতা না? হ্যাঁ, আহানাফ শাহরিয়ারকে বড্ড হালকা ভেবে নিয়েছেন আপনি, তাই না? এসব জানা আমার বাম হাতের খেলা সম্বন্ধী সাহেব। আয়ান ঘেমে একাকার হয়ে গেল। তখন কুহু এসে হাজির হলো। মেয়েটা একটা সবুজ রঙের শাড়ি পরেছে। আবার বেল বেজে উঠল। কুহু বলল, আমি দেখছি। দরজা খুলল সে। ভরকে গেল সাথে সাথে। রোদেলা আর রাহুল বাদে প্রত্যেকটা মুখ তার অচেনা। রোদেলা জড়িয়ে ধরল তাকে। বেবি! কুহু হালকা হেসে ওর পিঠে হাত রাখল। রাহুল এসব দেখে চোখ উল্টায়। ঢং যত সব। সে কর্কশ স্বরে বলল, ভিতরে যেতে দেবে না। কুহু সরে দাঁড়ালো। আহানাফ উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। এদের দেখে একটু অবাকি হয়েছে সে। জেরিন বেগম কুহুর থুতনি ধরে বলে উঠলেন, মাশাআল্লাহ। তবে আনিশা বেগম খানিকটা অপছন্দের নজরে তাকালেন। আহানাফের পছন্দ তার ঠিক ভালো লাগলো না। তবুও মুখে হাসির রেখা কমালেন না। জেরিন বেগম বলেন, আমি আহনাফের ছোট মা আর রোদেলার মা। কুহু ব্যাপারটা বুঝতেই পা ধরে সালাম করতে নিলে জেরিন বেগম থামিয়ে দিলেন। পেছনে গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে অখিল শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ার। কুহুর মুখে সালাম দিল তাদের। সবাই ভেতরে আসলো। পেছনে আহান শাহরিয়ারকে দৌড়ে আসতে দেখা গেল। কুহু তাকেও সালাম দিল। আহান হাঁপাতে হাঁপাতে উত্তর দিলেন। আহানাফ বিরক্ত হলো এখানে সবাইকে দেখে। সে বলে উঠল, তোমরা কি করতে এসেছো এখানে? সবার মুখে হাসি উবড়ে গেল এটা শুনে। রাহুল বলল, বিয়ের ডেট ফিক্সড করতে। তুই তো যাবি না, তাই আমাদের আসতেই হলো। কেন, তোদের বাড়িঘর নেই যে আমার বাড়িতে নিজের বিয়ের ডেট ফিক্সড করতে এসেছিস? তোমার আর রাহুলের একদিনে বিয়ে হবে। হোয়াট? ইয়েস। আহানাফ মোটেও তা পছন্দ করলো না। সবাই বসলো। আয়ান বেচারা এক কোণে চেপে রইল। ভেবেছিল আহানাফকে বলবে কুহুকে ডিভোর্স দিতে। এখন উল্টো বিয়ের ডেট ফিক্সড হচ্ছে এদের। তার সাথে কেন এমন হয়? সে মুচকি হেসে সালাম দিল। তাও কুহুর ভাই হিসেবে আহানাফ তাকে পরিচয় করিয়ে দিল। আয়ান ব্যথিত হলো। বুকটা ফেটে গেল তার। সাজ্জাদ শাহরিয়ার বললেন, ওদের ফ্যামিলির পজিশন কেমন? আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। সাজ্জাদ শাহরিয়ারের ইগোতে লাগলো কথাটা। আহান শাহরিয়ার চোখ দিয়ে শাসালেন ছেলেকে। আহানাফ তাকে ব্যঙ্গ করলো।
হতাশ হলেন তিনি। অখিল শাহরিয়ার বললেন, মুখের ভাষা ঠিক করো আহনাফ ভাইজানের সাথে। আপনারা তো জানেনই আমাকে, তাও কেন সম্মান আশা করেন আমার থেকে বুঝি না আমি। অখিল শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। কুহু চমকায় খানিকটা। বাড়ির লোকের সাথে এভাবে কথা বলে কেউ? জেরিন বেগম বলেন, আচ্ছা বাদ দাও এসব, বিয়ের তারিখ ঠিক করা হোক। কুহুর বাড়ির লোকও তো আছে, বড় ভাই বাবার দায়িত্ব পালন করবে। আয়ানের বুকটা পুরো ফাটলো। এবার একটা গান মনে পড়লো হঠাৎ তার। বুকটা ফাইটা যায়, বুকটা ছিঁড়া যায়। আয়ান জোরপূর্বক হাসে। আনিশা বেগম কুহুর উদ্দেশ্যে খানিকটা কর্কশ স্বরে বলেন, এই মেয়ে এদিকে এসো। আহনাফের পছন্দ হলো না ডাকটা। সে বলে উঠল, এক পা নড়বে না তিলোত্তমা। কুহু যেতে নিয়েও দাঁড়িয়ে পড়ল। আনিশা বেগম কপাল কুঁচকালেন। রাহুল ফোন স্কল করছে। এসব বিষয়ে তার ইন্টারেস্ট নেই। জেনে শুনে আহনাফের কাছে অপমানিত হয় তার বাবা মা। আহনাফ বলল, বড় চাচি, আপনি নিশ্চয়ই আমার ওয়াইফের নাম শুনেছেন। এই মেয়ে কি শব্দ? সে কোনো রাস্তার টোকাই না। সে আহনাফ শাহরিয়ারের একমাত্র শখের নারী, তার ওয়াইফ সে। কথাটা মাথায় রেখে কথা বলবেন। প্রথমত বড় চাচির নামটা শুনে আহত হয়েছে আনিশা বেগম। বড় মা থেকে বড় চাচি, একটু কষ্ট তো হলোই। সে কিছু বলল না। আহান শাহরিয়ার বলে উঠলেন, ঠিক করে কথা বলো আহনাফ, উনি আমার ওয়াইফকে সম্মান না দিলে আমি তো বালের সম্মানই করব, তাই না? এবার সকলে দাঁড়িয়ে পড়ল। আহনাফের চেহারায় রাগ উপসে পড়ছে। আলিশা বেগম কেঁদে ফেললেন। সাজ্জাদ শাহরিয়ার বলে উঠলেন, মুখ সামলে কথা বলো। আর আপনি কথাই বলবেন না আমার সাথে? থমথমে পরিবেশ মুহূর্তেই গরম হয়ে উঠল। কুহু তখন বলল, আহনাফ শান্ত হন। আহনাফ রাগী চোখে তাকালো তার দিকে, অর্থাৎ তাকে চুপ থাকতে বলছে। কুহু তা দেখে বলে উঠল, চোখ রাঙাবেন না আহনাফ, বাঙ্গি দিয়ে পেটাবো আপনাকে। এভাবে কথা বলে কেউ বড়দের সাথে? আহনাফ চুপসে গেল হঠাৎ। সে বলতে লাগলো, তিলোত্তমা উনি। চুপ! ধমক দিল কুহু। সবাই হা হয়ে গেল। যে ছেলেকে তারা কিছুই বলতে পারে না, সেই ছেলে এই একলতির মেয়ের ধমকাচ্ছে। আর আহনাফও চুপসে গেল। কুহু বলল, ওনার তরফ থেকে আমি সরি। আপনারা প্লিজ নিজেদের মাঝে ঝামেলা করবেন না। আলিশা যেন সুযোগ পেলেন, বললেন, তোমার মতো অলক্ষণে মেয়ে দুটো হয় না, আসতে না আসতে ঝামেলা বাঁধিয়ে দিলে। এবার কুহু খেপল। আচ্ছা ফাজিল মহিলা তো। কুহু তাকে বাঁচিয়ে দিল, আর এখন সে তাকে কথা শোনাচ্ছে। আহনাফ কিছু বলার আগে কুহু বলে উঠল, বণিক চন্দ্রের মতো কথা বলবেন না। এসব শাওমি মার্কা কথা শুনলে উনি আরো রেগে যাবেন। বাঙ্গির জুস খাবেন, মাথা ঠান্ডা হবে। মহিলা কিছুই বুঝলো না। বাণিকচন্দ্র আবার কি, আর ফাউমি কি? নিস্তব্ধ ঘরে কে যেন আস্তে করে বলে উঠল, বাইন চাও আর শু। ভরকে গেল সবাই। কথাটা কে বলল দেখার জন্য সবার দিকে তাকালেন তিনি। সবাই এক একজনের দিকে তাকাচ্ছে। কে বলল কথাটা? রোদেলা এদিকে হু হা করে হাসতে লাগলো। সাজ্জাদ শাহরিয়ার তা দেখে রেগে বললেন, হাসছো কেন পেয়া? শব্দটা গলায় আটকে রাখুন। আমি মুখ খুলে আপনার বিপদ। ও হাসছে, তাতে আপনার ব্যাপার কি? হাসো তুমি। সাজ্জাদ শাহরিয়ার কটমট করলেন শুধু। কিন্তু কথাটা কে বলল? রাগে সবার মাথায় আগুন ধরে যাচ্ছে। চিপায় বসে থাকা আয়ান এদের রাগী মুখ দেখে আরো চিপকে গেল সোফার সাথে। সে তো উপকারের জন্য মিনিংগুলো বলে দিল, উল্টো বিপদ জাগলো নাকি? চাঁদ আজ মেঘের আড়াল থেকে লুকোচুরি খেলতে ব্যস্ত। মেঘ সরে যেতেই সে তার সোনালি আলো দিয়ে মুখরিত করে ফেলল চারপাশ। আশা আলো ফুটে উঠল শহরটা। কোনো নব দম্পতি হয়তো আজ চন্দ্রবিলাস করছে, আবার হয়তো কেউ নিজের বিষণ্ণ ভরা জীবনের কথা উগড়ে দিচ্ছে চাঁদের দিকে তাকিয়ে। রোদেলা কোন দলের? রাহুল রোদেলাকে ছাদে নিয়ে আসে চন্দ্রবিলাস করবে বলে। রোদেলা আসলেও তার মন অন্যদিকে পড়ে রয়েছে। রাহুলের সাথে বিয়ে ঠিক হয়েছে তার। আহনাফ আর কুহুরও ওই দিন আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তার ভাগ্য এতটা নির্মম না হলেও পারত। বাহিরে যতই বলুক, সে আহনাফের প্রতি তার ফিলিংস শুধু ভালো লাগা ছিল। আসল কথা তো সে জানে আহনাফ ভাইকে যে সে ঠিক কতটা ভালোবাসে। আর কোনো দিন কি কাউকে সে এভাবে ভালোবাসতে পারবে? হয়তো না। ওই দিন সে বিয়ে করবে না, কিন্তু প্রিয় মানুষকে অন্যের হতে দেখবে। অদ্ভুত এক যন্ত্রণায় বুকের ভেতরটা বিষিয়ে উঠল তার।
রাহুল বলল, আগে কখনো এভাবে চাঁদ দেখা হয়নি আমার। আজ তুমি আছো বিদায় হঠাৎ ইচ্ছে করলো, ভালোই লাগছে তাই না? রাহুল পাশে বসে রোদেলার দিকে তাকালো কথাটা বলে। রোদেলাকে অন্যমনস্ক দেখে কপাল কুঁচকালো সে। তার পাশে বসে অন্য কাউকে ভাবছে, ব্যাপারটা মানতে পারলো না ঠিক সে। রোদেলার বাহুতে হাত রেখে বলল, কি ভাবছো? রোদেলা চমকে উঠল। রাহুল বলল, এত গভীরভাবে কি ভাবছিলে? রোদেলা মুস্কি হেসে সুন্দর একটা মিথ্যা বলল, আমাদের বিয়ের কথা ভাবছিলাম। প্রথম বিয়ে করব জীবনে, ভাবা তো লাগে। রাহুল শব্দ করে হাসে। এরপর আচমকা রোদেলার দিকে ঝুঁকে যায়। রোদেলা চমকে পেছনে নেয় মাথা, দোলনার শেষ মাথায় চেপে বসে। রাহুল ওর চোখের দিকে তাকিয়ে বলল, আরো বিয়ে করার ইচ্ছে আছে বুঝি? যদি ভালো। ওখানে থেমে যাও বেবি গার্ল, রাহুলই তোমার একমাত্র মনের অধিকারী হবে, বুঝছো? রোদেলার মনে একটা গান ভেসে এলো তখন, তুই পাগল তোর মন পাগল, তুই পাগল তোর মন পাগল। জি আচ্ছা। রাহুল সোজা হয়ে বসলো। রোদেলা হঠাৎ বলে উঠল, আপনি আগে কখনো প্রেম করেছেন? রাহুল একটু থমকায়, মিথ্যা বলবে। সত্য বললে তো রোদেলার ভালো লাগবে না, কি একটা ভেবে সে বলল, একজন ছিল। রোদেলা চমকে গেল। সে তো ভেবেছিল না বলবে। কুহুর কথা কি বলে দিবে সে? রোদেলা বলল, সে কোথায় এখন? নেই, অনেক দূরে চলে গেছে। মরে গেছে নাকি? রাহুল কথাটা শোনা মাত্র ওর দিকে তাকালো। রোদেলা একটু ভরকায়, মানে ওভাবে বলতে চাইনি। মরে গেছে। কি? রাহুল আকাশ পানে তাকিয়ে নিজের অভিনয় শুরু করে দিল, তার সাথে অনলাইনে পরিচয় আমার, মিট করবে বলা বায়না ধরল। আমি দেশে এসেছিলাম, তবে দেখা আর হয়নি। আসার সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে সে। চোখ বুজে ফেললো রাহুল। রোদেলা মুখ কুঁচকে তাকিয়ে, ডিরেক্ট মেরেই দিল, শালা কি বজ্জা। বাধ্য হয়ে সেও অভিনয় শুরু করলো। অর্ণাটা মুখে চেপে কাদার ভান করে বলে উঠল, এত কষ্ট আপনার জীবনে, আমি এবার ছ্যাঁকা দিয়ে সে কষ্ট আরো বাড়িয়ে দিব ইনশাল্লাহ। হোয়াট? বললাম আমার ভালোবাসা দিয়ে সব কষ্ট কমিয়ে দিব। ওহ, জীবনে কখনো ভাবিনি যে তাকে ছাড়াও আমাকে একদিন থাকতে হবে। জীবনে আবার যে ভাবতে পারবো এটা কোনোদিন ভাবিনি। তোমাকে দেখে বাধ্য হলাম ভাবতে। রোদেলা বড্ড অবাক হলো। রাহুলের অভিনয় কেউ ধরতে পারবে না। রোদেলা শিওর, সে যদি রাহুলের ব্যাপারে সবটা না জানতো তাহলে সেও তার এই কান্নার ফাঁদে পা দিত। মনে মনে সে বলল, পুরুষ কি সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য পুরুষ সেরা রে। সে তাও রাহুলের কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনার গীত শোনালো। পুরনো একটা গোডাউন, বাহির থেকে দেখে মনে হবে এ যেন কত কাল ধরে বন্ধ পড়ে আছে। গোডাউনটার মেন রোড থেকে অনেকটা ভেতরে। পেছনে রয়েছে পুরনো একটা কবরস্থান। দিনের বেলায়ও খুব কম লোকের দেখা পাওয়া যায় এখানে। রাতে তো প্রশ্নই আসে না। এই ভুতুড়ে রাস্তার এক কোণে গাড়ি পার করে নেমে এলো এক যুবক, পরনে একটা হুডি আর মাস্ক। গোডাউনের সামনে গিয়ে দাঁড়ালো সে। পকেট থেকে চাবি বের করে তালা খুলল। তালাটাতেও মরিচা ধরা। সে দুটো টোকা দিল। ভেতর থেকে শব্দ শোনা গেল। ধীরে ধীরে খুলে গেল দরজাটা। যুবকের হয়তো ঠোঁটের কোণ বেঁকে গেল। ভেতরে ধুলোয় ভরপুর। বোঝাই যাচ্ছে অনেক বছর ধরে বন্ধ এটা। চারিদিক ঠিক কার্টুন পড়ে রয়েছে, সেগুলোতেও ধুলো জমা। সে সামনে এগিয়ে গেল। ডান দিকের দরজাটায় তালা খুলল সে। নিভু নিভু আলো জ্বলছে। যুবকটা আরেকটা দরজার সামনে এসে দাঁড়ালো। তালা খোলা এটার। সে দরজা খুলল। ক্যাস ক্যাস করে শব্দ হলো। নিস্তব্ধতায় মোড়া পরিবেশটাতে এটা যেন এক অজানা আতঙ্ক ছড়িয়ে দিল। নিচের দিকে যাওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে সেখানে। সে সিঁড়িতে পা ফেলে নিচের দিকে যেতে লাগলো। গঙ্গানির শব্দ শোনা যাচ্ছে কারোর। সে নিচে নেমে দাঁড়ালো। এ যেন ভেতর দিয়ে ফিটফাট, বাহির দিয়ে সদরঘাট। এখানে চারিদিক আলোয় ঝলমল করছে। মেঝেতে রক্তের দাগ। মাঝে একটা চেয়ারে একটা লোককে বেঁধে রাখা হয়েছে, তার মুখ বাঁধা। গায়ে শুধু ছোট্ট প্যান্ট বাদে আর কিছুই নেই। গায়ে মারের দাগ বসে গেছে। তাকে এখনো একজন মেরেই চলছে। তবে থামলো এবার যুবকটাকে দেখে। হোয়াটসঅ্যাপ ব্রো, বউয়ের আঁচল ছেড়ে বের হলি ফাইনালি?
আদিতের কথায় কিঞ্চিত হাসলো সে। হুডি আর মাস্কটা খুলে ফেলল। এই গরমে হুডি পরে কোন ছাগলে। আলোয় ভেসে উঠল আহানাপের মুখ। রাফি রডটা ফেলে দিল। জোরে শব্দ হলো এতে। আদিত বলে উঠল,